গাজায় ইসরায়েলি হামলায় আরো তীব্রতা, আবাসিক ভবন বিধ্বস্তে নিহত 14 ফিলিস্তিনি। হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় হাজির বিশ্বের 20 লাখের বেশি হাজি। মুসলিম বিশ্বে ঈদ উল আজহার প্রস্তুতি, জমে উঠেছে ইন্দোনেশিয়ার পশুর হাট। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। গাজার রাফা শহরে যুদ্ধ বিমান নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওদিকে গাজার উত্তরাঞ্চলে এক আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 14 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। দক্ষিণ লেবাননেও বোমা হামলা চালায় এই বাহিনী। পরে ইসরায়েলের উত্তরে সামরিক ঘাঁটি বরাবর বড় ড্রোন এবং রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। গাজার রাফা শহরে অ্যাটাক ড্রোন এবং যুদ্ধ বিমান নিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সৈন্যদের প্রতিরোধে রাফা শহরে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারাও। ওদিকে গাজার উত্তরাঞ্চলে এক আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 14 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের সামরিক শাখার মুখপাত্র অ্যাভিচাই এদ্রে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, রাফা এবং মধ্য গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে। মধ্য গাজায় অভিযান চালিয়ে গত কয়েক ঘণ্টায় 10 জনেরও বেশি ফিলিস্তিনি যোদ্ধার প্রাণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া দক্ষিণ লেবাননেও মারাত্মক বোমা হামলা চালায় এ বাহিনী। পরে ইসরায়েলের উত্তরে সামরিক ঘাঁটি বরাবর বড় ড্রোন এবং রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে 37,232 জনে পৌঁছেছে। গত 24 ঘণ্টায় আরও 30 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছেন 105 জন। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের মোট আহতের সংখ্যা 65,000 ছাড়িয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন। শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শুক্রবার ইবাদত বান্দিগিতে মিনায় অবস্থান করছেন হাজিরা। শনিবার হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেতন হবেন তারা। সূর্যাস্তের পর যাবেন মুজদালিফায়। সেখানে সারা রাত অবস্থান শেষে ফজরের পর মিনায় ফিরে পাথর নিক্ষেপ এবং কোরবানিতে অংশ নেবেন হাজিরা। এবছর সৌদি আরবের মক্কায় হজে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের 20 লাখ মুসল্লি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। তাবুর শহর মিনায় উপস্থিত লাখো মুসলমান। পুরুষের পরনে সেলাই ছাড়া ইহরাম এবং নারীদের ঢিলেঢালা পোশাক। ইবাদত বন্দিগির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এখানে সমবেত হয়েছেন তারা। এখানেই জুমার নামাজ আদায় করেছেন হাজিরা। রাত্রি যাপন শেষে ফজরের পর আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন তারা। শনিবার আরাফাতের ময়দানে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এখানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ী ভাষণ দিয়েছিলেন। আরাফাতের ময়দানে সারাদিন কাটানোর পর সূর্যাস্তের পর মুজদালিফায় যাবেন হাজিরা। সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন। মিনায় শয়তানকে পাথর মারার জন্য নুড়ি পাথর সংগ্রহ করবেন। হজের তৃতীয় দিনে সূর্যোদয়ের আগে হজযাত্রীরা মুজদালিফা থেকে মিনার দিকে রওনা দেবেন। মিনায় পৌঁছে তারা প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ছোট ছোট 7টি নুড়ি পাথর নিক্ষেপ করবেন। পাথর নিক্ষেপ শেষে হাজিরা কোরবানি করবেন। এরপরই মাথা মুড়িয়ে ইহরাম খুলবেন। তারপর তারা তাওয়াফ করতে মক্কায় যাবেন। মক্কা থেকে আবার মিনায় ফিরবেন। মিনায় আরও 2 দিন অবস্থান করে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন হাজিরা। আনুষ্ঠানিকতা শেষে হাজিরা মক্কায় ফিরে যাবেন এবং শেষবারের মতো কাবা তাওয়াফ করবেন। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। কিসওয়া বা কাবার গিলাফ শত বছরের ঐতিহ্যের স্মারক। ধর্মপ্রাণ মুসলিম আর হজ বা ওমরায় যাওয়া মুসল্লিদের আকর্ষণের কেন্দ্রে থাকা পবিত্র কাবা ঘরকে ঢেকে রাখা গিলাফ নিয়ে আগ্রহের কমতি নেই। কিভাবে, কোন উপাদানে আর কোথায় তৈরি এটি? দৃষ্টিনন্দন কারুকার্যময় এই আবরণটি তৈরির পেছনের গল্প থাকছে মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। বিশ্বের মুসলিমদের জন্য চরম আকাঙ্ক্ষিত স্থান, আকর্ষণের কেন্দ্রবিন্দু যে কাবা ঘর, যেদিকে মুখ করে নামাজে দাঁড়ান, সেজদা করেন মুসলিমরা, যাকে ঘিরে সারা বছর তো বটেই, হজের মৌসুমেও তাওয়াফ করেন বিভিন্ন দেশের লাখো মুসল্লি। সেই পবিত্র কাবা ঘরকে ঢেকে রাখা কারুকার্যময় কাপড়টির নাম কি জানেন? কোথায় তৈরি হয় বা কোথা থেকে আসে? এর গুরুত্ব কত? বিশাল আকারের এই আচ্ছাদনী তৈরি করার প্রক্রিয়াই বাকি।
আরবিতে একে কিসওয়া বলা হলেও আমাদের বেশিরভাগে একে চিনি গিলাফ হিসেবে। আরবি শব্দ কিসওয়ার বাংলা অর্থ পোশাক। এটি তৈরি, সংরক্ষণ, পরিচর্যা ও পরিবর্তনকে যুগ যুগ ধরে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। প্রায় 1 বছর সময় নিয়ে তৈরি করা কিসওয়ায় 120 কেজি সোনা রূপা ছাড়াও 670 কেজি বিশুদ্ধ রেশম ব্যবহার করা হয়। প্রতিটি পাশে নান্দনিক ক্যালিগ্রাফিতে ফুটিয়ে তোলা হয় সূরা ইখলাস। কাবা ঘরটি যে কাপড় দিয়ে ঢাকা হয় তার পুরোটাই রেশম বা সুতি। কাবা ঘরের বাইরের আবরণটি এই লুম মেশিনে তৈরি হয়। এতে খোদাই করা হরফে লেখা থাকে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক, অদ্বিতীয়, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও প্রেরিত রাসূল। মূলত কিসওয়া বানাতে 5টি ধাপ মানা হয়। প্রথমে কাঁচা রেশম উপাদানকে সাবান গোলা পানিতে 24 ঘন্টা ডুবিয়ে রাখা হয়, যা রেশমের ঔজ্জ্বল্য বাড়ায়। এটি কাবার কোন অংশে ব্যবহার হবে সেই বিবেচনায় কিসওয়াকে কালো বা সবুজ রঙে ডোবানো হয়। রঙের ভিন্নতা এড়াতে সেলাইয়ের সুতাও একই কায়দায় রাঙানো হয়। এরপর শুরু হয় বুননে পবিত্র কোরআনের আয়াতের ক্যালিগ্রাফি ফুটিয়ে তোলা। চতুর্থ ধাপে হলুদ ও সাদা সুতায় লেখার অংশের ভিত্তি তৈরি করে সোনা রূপার তার বা সুতা দিয়ে ঢাকা হয়। সবশেষে আলাদা আলাদাভাবে তৈরি অংশগুলোকে জোড়া দিয়ে কিসওয়ার পূর্ণ আকার দেওয়া হয়। 12 বছর ধরে এই কারখানায় কাজ করছি। মহান আল্লাহর প্রতি সকল প্রশংসা ও ধন্যবাদ। এটা আল্লাহর আশীর্বাদ। কাবার জন্য কাজ করার সৌভাগ্য আমার কপালে রেখে সম্মানিত করেছেন তিনি। এটি অনেক বড় বিষয়। এটি আল্লাহর করুণা ছাড়া আর কিছুই না। এই কাজ করার যে অনুভূতি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। 1928 সালে সৌদিতে প্রথম কিসওয়া তৈরির কারখানা বসানো হয়েছিল। সে সময় ভারত থেকে 12টি হস্তচালিত যন্ত্র আমদানি করে নিয়োগ দেওয়া হয় 60 জন বিশেষজ্ঞ। শুরুর দিকে কিসওয়া তৈরির কাজটি সম্পূর্ণ হাতে করা হলেও পরে এতে মেশিনের ব্যবহার শুরু হয়। 1950 সাল পর্যন্ত কিসওয়া কখনো সৌদিতে কখনো মিশরে তৈরি হতো। 1958 সালের পর থেকে মক্কায় কিসওয়া তৈরি শুরু হয়। প্রতি বছর কাবাঘরের গা থেকে নামিয়ে ফেলা পুরানো কিসওয়াটি কেটে টুকরো টুকরো করে বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিদের উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও এসেছিল কিসওয়ার একটি টুকরো। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। হজের আনুষ্ঠানিকতায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম জড়ো হয়েছেন পবিত্র কাবার চারপাশে। তবে সেখানকার মসজিদটি এমন ছিল না। ইসলাম প্রতিষ্ঠার সময় থেকে শুরু করে অটোমান সাম্রাজ্য ও বর্তমানে সৌদি আরব, বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবর্তনের ছোঁয়া লেগেছে পবিত্র এই মসজিদটিতে। পবিত্র কাবার একাল ও সেকাল জানাচ্ছেন ইমরান মাহমুদ। শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিমের সমাগম ঘটেছে। কাবার চারপাশে অসংখ্য মুসল্লির তাওয়াফে মুখরিত হবে পরিবেশ। কিন্তু আগে কেমন ছিল কাবাঘর? পবিত্র কাবার একাল সেকাল নিয়েই আজকের আয়োজন। ইসলাম ধর্মমতে পৃথিবীতে নির্মিত প্রথম মসজিদই হচ্ছে কাবা তথা মসজিদ আল হারাম। বলা হয় পৃথিবীতে পা রাখা প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালাম প্রথম কাবা নির্মাণ করেন। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনে কাবা ক্ষতিগ্রস্ত হয় এবং ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2130 অব্দে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম কাবা পুনর্নির্মাণ করেন। আগে কাবার চারপাশে খোলা স্থানই ছিল মসজিদ আল হারাম। পরবর্তীতে একটু একটু করে মসজিদটি নির্মিত হয়। 692 সালে প্রথম এই মসজিদের দেয়াল ও ছাদ দেওয়া হয়। 1570 সালে অটোমান সুলতান দ্বিতীয় সেলিমের আমলে সমতল ছাদের পরিবর্তে গম্বুজ ও স্তম্ভ নির্মাণ করা হয়। 1955 থেকে 1973 সালের মধ্যে সাফা ও মারওয়াকে মসজিদ প্রাঙ্গণের ভিতরে নিয়ে আসা হয়। বর্তমানে মসজিদ আল হারামের আয়তন প্রায় 3,56,000 বর্গমিটার। মসজিদটিতে রয়েছে 81টি দরজা, যেগুলো সবসময় খোলা থাকে।
মসজিদটিতে একসাথে প্রায় 10 লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন, আর হজের মৌসুমে এখানে প্রায় 40 লাখ মানুষ উপস্থিত হন। 1922 সালে অটোমান সাম্রাজ্যের পতন হলে 1932 সালে সৌদি আরব দেশ প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন সময়ে দেশটির বিভিন্ন বাদশাহ এই কাবা ও মসজিদ আল হারাম সম্প্রসারণে কাজ করেন। এই সম্প্রসারণের জন্য সরকার বিলিয়ন বিলিয়ন রিয়াল খরচ করে, যার মূল উদ্দেশ্য ছিল একটি দুঃখজনক ঘটনা রোধ করা। আগে হজের সময় প্রায় খবর আসতো যে বহু লোক পদদলিত হয়ে মারা গেছেন। প্রচণ্ড ভিড়ে যদি একবার কেউ অসাবধান হতো, ফলাফল ছিল নিশ্চিত মৃত্যু। এছাড়াও অনেক বৃদ্ধ ও শিশু তাদের পরিবার থেকেও হারিয়ে গেছেন। আর এই সমস্যা দূর করতেই দিনে দিনে সম্প্রসারিত করা হয়েছে মসজিদ আল হারাম। কিন্তু এই সম্প্রসারণের কাজও এতটা সহজ ছিল না। কাবা ঘরের মেঝে ঠান্ডা রাখার জন্য আনা হয় বিশেষ এক ধরনের মার্বেল পাথর, যা পৃথিবীতে মাত্র একটি জায়গায় পাওয়া যেত। এছাড়াও 2015 সালের ভয়াবহ ও হৃদয় বিদারক ক্রেন দুর্ঘটনা ঘটেছিল এই সম্প্রসারণ কাজের সময়, যাতে অন্তত 100 লোক প্রাণ হারায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পর থেকে এখন পর্যন্ত পবিত্র এই মসজিদটি বহুবার সংস্করণ ও সম্প্রসারণের মধ্য দিয়ে গেছে। সময়ের প্রয়োজনে আগের বহু স্থাপনা ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে। তবে যে জিনিসটি পরিবর্তন হয়নি তা হচ্ছে মানুষের ভক্তি ও স্থানের প্রতি ভালোবাসা। হজের মৌসুম ছাড়াও সাধারণ দিনেও মানুষ এর চারপাশে তাওয়াফ করেন এবং বলা হয় এক মুহূর্তের জন্য কাবার চারপাশে তাওয়াফ বন্ধ হয় না। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে চলছে ঈদ উল আজহার প্রস্তুতি। মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় এই ঈদের আমেজে থাকে কিছু ভিন্নতার আমেজ। এবার দেশটিতে বেড়েছে কোরবানির পশুর চাহিদা। হাট থেকে হাটে ঘুরে অনেকে কিনছেন পছন্দের গরু ছাগল। ঈদ উপলক্ষে গবাদি পশুর দাম বাড়লেও ভাটা পড়েনি ক্রেতাদের আগ্রহে। ইন্দোনেশিয়ার পশুর হাটের হালচাল হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়াতে শুরু হয়েছে ঈদুল আজহার প্রস্তুতি। 22 কোটি মুসলমানের দেশটিতে চলছে কোরবানির পশু কেনার ব্যস্ততা। ক্রেতা বিক্রেতার পদচারণায় জমে উঠেছে পশ্চিম জাভা প্রদেশের বিখ্যাত একটি বাজার। রোগের ভয়ে 2 বছর আগে বন্ধ করে দেয়া হয়েছিল একসময়ের ব্যস্ত এই হাট। প্রায় 4টি ফুটবল মাঠের সমান হাটটিতে পুরোদমে চলছে কেনাবেচা। ঈদুল আজহাকে সামনে রেখে পশ্চিম জাভার সবচেয়ে বড় এই বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে 200-র বেশি গরু আর 500-র বেশি ছাগল ও ভেড়া। উৎসবের মৌসুমে বাড়তি দামে পশু ক্রয় করতে হচ্ছে, কিন্তু তাতে ভাটা পড়েনি ক্রেতাদের আগ্রহ। 5টি গরু কিনে খুশি এমন এক গ্রাহক জানালেন কেন মূল্যবৃদ্ধি হলেও কেনাকাটায় আপত্তি নেই তার মতো অনেকের। কেনাকাটার বিষয়টা অনেক কিছুর উপর নির্ভর করে। যদি গবাদি পশুর মান ভালো হয় আর অনেক মাংস থাকে, তাহলে যত দামি হোক না কেন সেগুলো আমরা কিনবো। আসল কথা হচ্ছে যারা কিনছেন তারা সন্তুষ্ট হচ্ছেন কিনা। ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ প্রদেশ জাকার্তা। সেখানে দেখা গেল আরেক চিত্র। কয়েক ডজন গরু নিয়ে শহরের একটি খালি জমিতে ক্রেতার অপেক্ষায় আছেন একদল ব্যাপারী। কোরবানির জন্য পছন্দের পশুর সন্ধানে অনেক ক্রেতাই ঘুরছেন এক বাজার থেকে অন্য বাজারে। বিভিন্ন হাট খুঁজে সাধ্যের মধ্যে কিনতে চান ভালো কোনো পশু। গত বছরের তুলনায় এই বছর মুসলমানদের মধ্যে কোরবানির আগ্রহ বেড়েছে বলে মনে হচ্ছে। দেখে শুনে পছন্দ করার সুযোগ আছে। হাটে অনেক পশুও উঠেছে। আমি বেশ কিছু বাজার ঘুরে বেড়াচ্ছি। এটাই আমার শেষ হাট। আমার এক সহকর্মী বলেছেন এখানকার গবাদি পশুর মান অনেক ভালো, তাই এখান থেকেই কিনব। কোরবানির পশুর চাহিদা বেড়ে যাওয়ায় খুশি ব্যবসায়ীরা। তাদের কেউ কেউ এসেছেন প্রায় 2000 কিলোমিটার দূরের এলাকা থেকে। প্রায় 200 গরু নিয়ে রাজধানীতে এসেছেন তেমনি একজন বিক্রেতা। 30 বছর বয়সী এই ব্যবসায়ীর আশা বড় জাতের গরু বিক্রিতে এবার দেখবেন লাভের মুখ। আশা করছি এবছর গরুর বেচাকেনা অনেক ভালো হবে। ঈদুল আজহার ছুটির আগে থেকেই দেখা যাচ্ছে ক্রেতাদের উৎসাহ। ঈদুল আজহা কিংবা কোরবানির ঈদ, ত্যাগের উৎসব নামে পরিচিত দিবসটি ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম আনন্দের দিন। বিশ্বজুড়ে নানা আয়োজনে ঈদ পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সেই ধারাবাহিকতায় আগামী 17 জুন সোমবার থেকে 3 দিনব্যাপী উৎসব উদযাপন করবে মুসলিম দেশ ইন্দোনেশিয়া। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
চীন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী উপলক্ষে এবারের আলোচনাটি একটু ভিন্ন মাত্রার। সভায় দুই রাষ্ট্রের স্থিতিশীল, সুষ্ঠু এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন এসব দেশের প্রতিনিধিরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চীন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় অনুষ্ঠানে যোগদান এবং বক্তৃতা দেওয়ার জন্য উভয় রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে অংশ নেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জি ফেং, চীনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইনস্টন লর্ড, জে স্ট্যাবলটন রয়, জন হ্যান্সম্যান এবং গ্যারি লকসহ আরও অনেকে। বৈঠকে গত ৫ দশকে দুই রাষ্ট্রের জনগণের পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্ব বৃদ্ধিতে দীর্ঘকালীন অবদানের জন্য এসব প্রতিনিধিদের ধন্যবাদ জানান মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জি ফেং। জি ফেং বলেন, উভয় রাষ্ট্রের উচিত একই দিকে অগ্রসর হওয়া এবং পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে সঠিক পথ অন্বেষণ করা, যাতে তারা যৌথভাবে এগিয়ে যেতে পারে। অনুষ্ঠানে চীনে নিযুক্ত ৪ সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এই সময় গত ৪৫ বছরে তাদের অর্জিত সাফল্য নিয়েও আলোচনা করেন এই প্রতিনিধিরা। অনুষ্ঠানে অংশ নেওয়া দুই রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা চীন যুক্তরাষ্ট্রের স্থিতিশীল, সুষ্ঠু এবং টেকসই উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের পরামর্শ তুলে ধরেন। ইফাত জাহান, বাংলাভিশন। ইরানে চলছে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা নির্বাচনের আনুষ্ঠানিক আয়োজন। আসন্ন নির্বাচনে কট্টরপন্থী কেউ ক্ষমতায় আসবেন, নাকি প্রেসিডেন্টের পদ দখল করবেন সংস্কারপন্থী কেউ? ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নিয়ে আশাবাদী ইরানের জনগণ। আন্তর্জাতিক অঙ্গনে উদারতার পরিচয় দেবেন নতুন প্রেসিডেন্ট, একই সাথে কাজ করবেন দেশের চলমান সংকট সমাধানের। নির্বাচন নিয়ে কি ভাবছেন ইরানিরা? বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রভাবশালী ব্যক্তিত্ব ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তার উত্তরসূরি কে হবেন সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সম্পর্কে আশাবাদী দেশটির জনগণ। সংকটময় পরিস্থিতিতে ক্ষমতায় যেই আসুক, তাকে হতে হবে একজন কৌশলী নেতা। ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি ও সংসদের স্পিকার কট্টরপন্থী মোহাম্মদ বাকের গালিবাফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উভয় প্রার্থীর বিষয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন অনেকে। বড় ধরনের সংকটে আছে ইরানের অর্থনীতি। বিভিন্ন ক্ষেত্রে সরকার যে ভর্তুকি দেয়, জনগণের মধ্যে সেসব সমানভাবে বিতরণ করা উচিত, তাহলে সবাই একসাথে ভালোভাবে জীবনযাপন করতে পারবে। সাইদ জলিলি ও গালিবাফ তারা দুজনই ভালো। আমার কথা হচ্ছে, তাদের মধ্যে যেই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হোক না কেন, জনগণের বিভিন্ন সমস্যার সমাধান করার সক্ষমতা তার থাকতে হবে। আগামী ২৮ জুন ইরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৬ জন প্রার্থীকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সর্বোচ্চ নীতি নির্ধারণী স্তর গার্ডিয়ান কাউন্সিল। অনেক ইরানি মনে করেন রাইসির জায়গায় দেশটিতে প্রয়োজন উদারপন্থী কোনো নেতার। নতুন প্রেসিডেন্ট যদি প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সাথে উদার মানসিকতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের প্রতি মনোযোগী হন, তাহলে বেশ ভালো কিছুই ঘটবে। সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেকশিয়ান সম্পর্কে আমি মনে করি ইরানের রাজনৈতিক ব্যবস্থায় তিনি আবার খোরদাদ সরকারের সুসময় ফিরিয়ে আনতে পারবেন। সেই সাথে মানুষের মাঝেও সক্ষম হবেন নতুন জীবনী শক্তি ছড়িয়ে দিতে। জালিলি ও গালিবাফের পাশাপাশি প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন তেহরানের মেয়র আলী রেজা জাকিনি, সংস্কারপন্থী পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী ও রক্ষণশীল রাজনীতিবিদ আমির হোসেন গাজীজাদেহ হাশিমি। আয়াতুল্লাহ খামেনির পর প্রেসিডেন্ট হচ্ছে ইরানের সবচেয়ে ক্ষমতাধর পদবি। চরমপন্থী মনোভাবের কেউ নির্বাচিত হলে কতটা মঙ্গলজনক হবে সেটা নিয়ে আছে সংশয়। তবে সবার আশা, নতুন প্রেসিডেন্ট আসলে অনেক সংকট থেকে মুক্তি পাবে দেশটির বাসিন্দারা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।
7,500 কোটি টাকার খরচে অনুষ্ঠিত হলো মুকেশ আম্বানির ছেলের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান। শুধু তাই না, এই অনুষ্ঠানের জন্য বন্ধ ছিল ইতালির পোর্টোফিনো শহর। ফলে শহরের স্থানীয় ব্যবসায়ীরা পড়েন বিপাকে। কিন্তু অর্থের গরমের কাছে নরম হয়েছে ইতালির সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। মুকেশ আম্বানির ছেলের দ্বিতীয় প্রাকবিবাহ অনুষ্ঠানের জন্য বন্ধ ছিল ইতালির পোর্টোফিনো শহর, বন্ধ ছিল শহরের সকল পর্যটন ও ব্যবসা বাণিজ্য। এই অনুষ্ঠানে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 7,500 কোটি টাকা। আর অর্থের গরমে নরম হতে বাধ্য হল ইতালির সরকার। 12 জুলাই বিয়ের মূল অনুষ্ঠানের আগে এটি ছিল বিবাহপূর্ব দ্বিতীয় অনুষ্ঠান। প্রথম অনুষ্ঠানটি হয় ভারতের জামনগরে। সেখানেও খরচ করেছেন দুহাত খুলে প্রায় 152 মিলিয়ন মার্কিন ডলার। ফ্রান্সের দক্ষিণ পালের্মো থেকে 4 দিনের বিলাসবহুল প্রমোত্তরি বা ক্রুজ শিপে শুরু হয় এই অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন হলিউড বলিউড সেলিব্রিটি সহ 1200-র বেশি অতিথি। আম্বানির এই অনুষ্ঠান আয়োজনে স্থানীয় 1 ডজন রেস্তোরাঁকে বন্ধ রাখতে 7 থেকে 10,000 ইউরো দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ইতালির পোর্টোফিনো শহর। এতে করে এই শহর ও এর আশপাশের অঞ্চলে বন্ধ হয়ে যায় ব্যবসা ও পর্যটন। পর্যটক না আসায় স্থানীয় ব্যবসায়ীরা পড়েছেন লোকসানের মুখে। ফলে ক্ষোভ ঝাড়েন তারা। শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তোড়জোড়। কিন্তু এই সব অভিযোগই হারিয়ে যায় অর্থের দাম্ভিকতার মাঝে। আর হারানোটাই তো স্বাভাবিক, কারণ এই আয়োজনের মূলে ছিলেন 114 বিলিয়ন ডলারের সম্পদের মালিক আম্বানি, যার অধীনে রয়েছে সম্পূর্ণ ভারতের 4% জিডিপি, আর যিনি চাইলে একাই বদলে দিতে পারেন যে কোনো দেশের অর্থনীতি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।